বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা করব কি রোমান সভ্যতা। আমরা এর আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি কি সভ্যতা এবং সংস্কৃতি। এগুলো পরিচয়গুলো দিয়েছি এবং মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, এই সভ্যতাগুলো আমরা আলোচনা করেছি এবং করা হয়ে গেছে। আজকে আমরা করব রোমান সভ্যতা। তো রোমানটা কি? রোম থেকে মানে রোমের দ্বারা অধিবাসী রোমে যে সভ্যতা গড়ে উঠেছিল আমরা বলবো তাকে রোমান সভ্যতা বলে থাকি। রোমটা আমরা দেখতেছি মানচিত্রে, দেখো যে এইটা ভূমধ্য সাগর, এর নিচে কিন্তু কী আছে মানে পানি আছে, মানে সাগর। এখানে বিজ্ঞানটা প্রণালী, অর্থাৎ নিচে বিজ্ঞানটা প্রণালী, আর এইগুলো সাগর। এই সাগরে আসা এইবারে যে সাগর নিচে, অর্থাৎ নিচ দিকে যে সাগরটা রয়েছে সেই সাগরটার নাম কি? সেই সাগরটা হলো এখানে লোহিত সাগর, অর্থাৎ আরবের পশ্চিম পাশে যে সাগর, ওই সাগরটা কী করেছে, সাগরের সাথে আমরা যদি পুরো মানচিত্রটা করে নিয়ে থাকি, এখানে দেখা যেত যে নিচে হলো মিশর, মিশরের কিছু অংশ বাকি ছিল সাগরের সাথে সংযোগ হতো। তো মিশরের যে মিশর কী করেছে, এটা একটা ভূমি, মিশরের মানে প্রায় শেষ পান্তার কাছাকাছি সময়ে জায়গায় যে কী হয়েছে, সাগর শেষ হয়ে গেছে। কোন সাগর? লোহিত সাগর। আর এটা হলো ভূমধ্য সাগর। এই ভূমধ্য সাগরের এই প্রান্ত আর এখানে লোহিত সাগর, এই দুই সাগরের আমি আর একটা মানচিত্র এখানে দিলে ভালো হতো। তো এই দুই সাগরের মাঝখানে যে সংযোগ দিয়েছে এটার নাম হলো সুয়েজ খাল। সুয়েজ খাল, সুয়েজ খালের নাম শুনছি না? সবচেয়ে বড় একটা খাল সুয়েজ খাল। মিশরের যখন মাঝখান দিয়ে একটা খাল করা হয়েছে, যেমন তোমাদের পদ্মা নদী আর এই ধলেশ্বরী নদী মাঝখানে এইটাকে বালিকাও খাল বলে না, নদী বলে, এটাকে খাল বলে। তা খাল মানে কি? খাল আর নদী, নালা, এর মধ্যে পার্থক্য কি জানো? খাল মানে যেটা খনন করা থেকে খাল, অর্থাৎ যেটা মানুষ কর্তৃক তৈরি, ঠিক আছে, মানুষের তৈরি করেছে খাল খনন করার মাধ্যমে, অর্থাৎ এক জলাশয় থেকে আর এক জলাশয়ে যাওয়ার জন্য বা পানি প্রবাহের জন্য, এটার নাম হলো খাল। আর প্রকৃতিগতভাবে যেটা আল্লাহ তাআলা কর্তৃক সৃষ্টি, এক সাগর থেকে আর এক সাগরে যাওয়ার জন্য যে পানি যাওয়ার জন্য যে রাস্তাটা, আমরা যোগাযোগের যে রাস্তা, এটার নাম হলো প্রণালী, ঠিক আছে, নালা থেকে প্রণালী। যেমন এই যে এইটা আমরা কি বলছি, ভূমধ্য সাগর। আর এই ভূমধ্য সাগরের পশ্চিম পাশে দেখে আছে আটলান্টিক মহাসাগর। তাহলে এই ভূমধ্য সাগর আর আটলান্টিক মহাসাগরের যে মিলন করেছে, সংযোগ করেছে, এইটার নাম হলো জিব্রাল্টার প্রণালী। আবার জিব্রাল্টার প্রণালী, জিব্রাল্টার প্রণালী, যে প্রণালী পার হয়ে তারিখ ইন্ডিয়া নাম শুনেছি আমরা। এটাই কিন্তু মরক্কো, এই মরক্কো থেকে কোথায় পার হয়ে যে আক্রমণ করেছিল, কোথায়? স্পেনে। স্পেন বিজয় করেছিল কে? তারিখ ইন্ডিয়া। তো আমরা এখানে দেখি এই পুরোটা আমরা কি দেখতেছি, এটা ইউরোপ মহাদেশ। এই ইউরোপ মহাদেশের এই দেখো ইতালি এই দেশ, বর্তমান ইতালি এই দেশ, এই ইতালির রাজধানী হল রোম, ঠিক আছে, ইতালির রাজধানী রোম। এখানে তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন আসে, সাত পাহাড়ের নগরী কাকে বলা হয়? সাত পাহাড়ের নগরী কাকে বলা হয়, কেন বলা হয়? দুইটা প্রশ্ন, একটা কাকে বলা হয়, তাহলে এই রোম নগরীকে সাত পাহাড়ের নগরী বলা হয়, এবং কেন বলা হয়? বলার কারণটা হলো এই রোম নগরী ছোট ছোট টিলা, টিলা কাকে বলে? ছোট পাহাড়কে টিলা বলা হয়। ছোট ছোট 7টা টিলার উপর কি এই রোম নগরী প্রতিষ্ঠিত শহরটা, যার কারণে রোমকে সাত পাহাড়ের নগরী বলা হয়। তাহলে একটা প্রশ্ন কি বললাম, কাকে এবং কেন সাত পাহাড়ের নগরী বলা হয়? বুঝছে? উত্তর কি দিল বললাম, রোমকে সাত পাহাড়ের নগরী বলা হয় কারণ রোম নগরীটা ছোট ছোট 7টি টিলার উপর অবস্থিত বা প্রতিষ্ঠিত, এই কারণে রোমকে সাত পাহাড়ের নগরী বলা হয়। এই প্রশ্নটা ক্লিয়ার আমাদের? তাহলে আমরা এটা বুঝতে পারছি, মানচিত্র আমাদের দরকার আছে না? এখন আর দরকার আছে? শেষ হয়েছে না? আমরা পুরোটাই বুঝতে পারছি তো?
কোনটা কোন সাগর? কোনটা কোন সাগর? এখানে শুধু সাগর একটাই দেখা যায়, এইটা হলো ভূমধ্য সাগর, এই পুরোটা মিলে। উপরে এইটা চলে গেছে কোথায়? এটা আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ঠিক আছে? হ্যাঁ, এটা হলো আটলান্টিক মহাসাগর, উত্তর আটলান্টিক, আমরা দক্ষিণ আটলান্টিক, মানে আটলান্টিক মহাসাগরই আছে। লোহিত মহাসাগরটা তো হচ্ছে মৃত মহাসাগর, তাই না? কোথায়? না, মৃত মহাসাগরটা কোথায়? ওটাকে ডেড সি বলা হয়। হ্যাঁ, ডেড সি বলা হয়, এটা এইখানে হবে, এইদিকে, এইদিকে। হ্যাঁ, ডেড সি, ঠিক আছে? হুরমুজ প্রণালী যেটা সাথে সংযোগ করেছে, হুরমুজ প্রণালী, ডেড সি, মৃত সাগর যেটাকে বলা হয়, ঠিক আছে? তা আমরা যেহেতু আমি তোমাকে পৃথিবীর মানচিত্র দেখাচ্ছি না, শুধু রোমটা দেখালাম ইউরোপের কোথায়, এই যে এই পাশেও পানি, এই পাশেও পানি, মাঝখানে সাগরটা কী হয়ে গেছে, মানে মানে এই স্থল অংশটুকু যেটা ভিতরে ঢুকে গেছে, এটা দ্বীপের বলতে পারি আমরা। হ্যাঁ, এই জায়গায় রোম নগরীটা অবস্থিত। এইখানে দেখো, এই দিক থেকে নৌপথে মিশর, এটা থেকে মিশর, লিবিয়া, মরক্কো, তিউনিসিয়া, হ্যাঁ, এইগুলো থেকে নৌপথে এখানে সরাসরি যোগাযোগ সহজ হয়। কথা বুঝতে পারছি? আবার এই দিক থেকে অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকেও আমরা কী করি, সরাসরি এখানে যোগাযোগ সহজ। হ্যাঁ, যার কারণে ইতালি একটা গুরুত্বপূর্ণ জায়গা, কারণ কি ব্যবসায়িক কেন্দ্র হিসেবে। এছাড়াও আমরা কী করতে পারি, স্থলপথে আসতে পারি। বুঝেছি কথা? এটা হলো ইতালির কি ভৌগোলিক কারণে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। বর্তমানে যারা দেখো ইউরোপে যায়, ইউরোপে যাচ্ছে ওই যে দালালদের মাধ্যমে, হ্যাঁ, ইলিগালভাবে তারা কী করে, এই যে ইতালি, এই সোজা এটারই নিচ দিকে এখানে আছে মিশর, না লিবিয়া, এটার মিশর, আপনার পূর্ব পাশে মিশর আর মাঝখানে লিবিয়া। এই লিবিয়া থেকে নৌকা যোগে কী করে, জীবনের ঝুঁকি নিয়ে পার হয়ে এখানে যাবে। এখানে কাছে না অনেক, সাগরের এদিকে পার হলে অনেক দূর, এদিকে গেলেও অনেক দূর, কিন্তু এদিকে কাছে। এইখানে এরা কী করে, লিবিয়া থেকে নৌকা যোগে সরাসরি এইখানে যাবে। সরাসরি যাওয়ার, হ্যাঁ, অনেক মাধ্যম আছে, এরোপ্লেনে যাবে, কিন্তু এই যে 2 নম্বর ভাবে পলায়ে যাওয়ার করে, হ্যাঁ, যারা যায় জীবনের ঝুঁকি নিয়ে তারা এইভাবে যায়। আমরা ওকে এই বিষয়টা ওকে। এবার আমরা, হ্যাঁ, এই রোমান সভ্যতার উপর প্রাথমিক যে আমি আলোচনা করেছি, সেই আলোচনাটা আমরা এখন দেখি, অর্থাৎ ভূমিকা। দেখো, ইংরেজিতে একটি প্রবাদ আছে, প্রথমে এই প্রবাদ দিয়ে শুরু করা হয়েছে, দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, দেখো, রোম ওয়াজ নট বিল্ড ইন এ ডে। রোম নগরীটা একদিনেই প্রতিষ্ঠিত হয় না। কথা কি? রোম নগরী একদিনে প্রতিষ্ঠিত হয় না। এই প্রবাদ বাক্যটি রোমান সভ্যতার ক্ষেত্রে এমনিতেই স্থান পায়নি। অর্থাৎ রোম নগরীটা গড়ে উঠেছে আস্তে আস্তে, বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে, বিভিন্নভাবে। হ্যাঁ, এই জন্য এই প্রবাদটা এখানে ইনক্লুড করা হয়েছে। কালের পরিক্রমায় বিভিন্ন তন্ত্র সংঘাত, ঘাত প্রতিঘাত, উত্থান পতন, উদ্ভাবন, ধ্বংসের পথ পাড়ি দিয়েই গড়ে উঠেছিল রোমান সভ্যতা। খ্রিস্টপূর্ব 2য় ও 1ম শতকে রোমানরা গ্রিক সাম্রাজ্য দখল করে। রোমানরা ইতালি ও ইতালির পশ্চিম দিকে অবস্থিত ভূমধ্য সাগরের তীরবর্তী দেশগুলো জয় করে। লাতিনদের একটি ক্ষুদ্র জাতি থেকে সুবিশাল সাম্রাজ্যের বিকাশ হয়। মধ্য ইতালির ল্যাটিয়ামে রোম ছিল তাদের প্রধান শহর। এই যে কথাগুলো এখানে আমি বললাম, এই কথাগুলোই আস্তে আস্তে আমরা ব্যাখ্যাতে করব। আচ্ছা স্যার, এখানে বুল্ড যে শব্দটা উচ্চারণ করলেন, কি ইউটা সাইলেন্ট থাকবে? কিসের? রোম ওয়াজ বিল নট বিল বিল বিল, এবং ইউটা সাইলেন্ট থাকবে। ওই উচ্চারণটা এরকম হয়, মানে হ্যাঁ, অনেকগুলো উচ্চারণ আমরা কোরআন শরীফে পড়েছে না, কি করেছে? ইচ্ছা। ইচ্ছা মানে কি? রোপণ করা। হ্যাঁ, ইংরেজিতে অনেক উচ্চারণগুলো, অনেকেরই উচ্চারণ, শব্দের উচ্চারণ হয়। হ্যাঁ, না,
যেখানে দরকার যা দরকার আমি আলোচনা বলে যাব। যেমন আমি তোমাদেরকে যে প্রশ্ন একটা বললাম, কি বললাম, সাত পাহাড়ের নগরী কাকে এবং কেন বলা হয়, এতটুকু এই কথার মধ্যে তো থাকবে, ভিডিওতেও আছে, তোমরা এখান থেকে এটা নোট করে রাখো। আর সব কিছুই না, এই যে প্রবাদটা, যদি এই প্রবাদ আসে এবং চাই এটার ব্যাখ্যা করে, তাহলে তোমাদেরকে ব্যাখ্যা দেবে, ঠিক আছে? সব কিছু দরকার হবে। এবার দেখি আমরা রোমান সভ্যতার উৎপত্তি কীভাবে হলো। দেখো, গ্রিক সভ্যতার সমসাময়িক রোমান সভ্যতা হেলেনিক ও হেলেনিস্টিক সভ্যতার অনেক সংস্কৃতি গ্রহণ করেছে। তার মানে কি, আমরা আগে জেনে দেখেছি যে আমরা কী সভ্যতা বলেছি, মেসোপটেমিয়া সভ্যতা। মেসোপটেমিয়া সভ্যতা থেকে আরও কয়েকটি সভ্যতার সৃষ্টি হয়েছিল। সেই সভ্যতাগুলোর মধ্যে হেলেনিক ও হেলেনিস্টিক এই সভ্যতাও অন্যতম সভ্যতা, ঠিক আছে? সেইখান থেকে অনেক কিছুই গ্রহণ করেছে কোথায়, এই রোমান সভ্যতা। ঐতিহাসিকদের ধারণা 753 খ্রিস্টপূর্বাব্দ বুঝি, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মের 753 বছর আগে, এটা হলো খ্রিস্টপূর্বাব্দ, ঠিক আছে? বিফোর খ্রিস্ট যেটাকে বলা হয়। খ্রিস্টাব্দে রোম নগরী প্রতিষ্ঠিত হয়। তাহলে রোম নগরী কখন প্রতিষ্ঠিত হয়, এটা নৈতিকের একটা প্রশ্ন। 753 খ্রিস্টাব্দে না, খ্রিস্টপূর্বাব্দ। কথা বুঝতে পারছি? খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্বাব্দের মধ্যে পার্থক্য। তার মানে কি, খ্রিস্টাব্দ হলে 753 খ্রিস্টাব্দ আর 753 খ্রিস্টপূর্বাব্দ, তাহলে 1453 অর্থাৎ 1506 বছর ডিফারেন্স হয়ে যাবে একটা শব্দ ব্যবহারের জন্য। বুঝতে পারছি? হেলেনিক ও হেলেস্টিনিক এদের কি মূল হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। মেসোপটেমিয়া সভ্যতাকে কেন্দ্র করে আর অনেকগুলো সভ্যতা হয়ে উঠেছে। আমরা মেসোপটেমিয়া সভ্যতা পড়িয়েছি, হ্যাঁ, তুমি আসো নাই হয়তো ক্লাসটায়। তো সেই সভ্যতাকে কেন্দ্র করেই সভ্যতাগুলো গড়ে উঠেছে। আচ্ছা, এবার আসি, রাজা রোমুলাস এর নাম অনুসারে রোম নগরীর নামকরণ করা হয়। এখানে আর একটা আমরা নৈতিকের প্রশ্ন হয়ে গেল, বা কার নাম অনুসারে, এখানে জ্ঞানমূলক একটা প্রশ্ন হতে পারে, কার নাম অনুসারে রোম সভ্যতা বা রোম নগরীর নামকরণ করা হয়েছে। তাহলে আমরা কি দেখলাম, রাজা রোমুলাস এর নাম অনুসারে রোম নগরীর নামকরণ করা হয়। দেখো, টাইবার নদীর তীরে অবস্থিত প্রাচীন রোম নগরীকে বিশ্বের রাজধানী বলা হয়, কারণ রোম নগরীর সঙ্গে ইউরোপ, আফ্রিকা, এশিয়া এই 3টি মহাদেশের বিস্তৃত যোগাযোগ ছিল। এটা আমি আগে মানচিত্রে যেটা উল্লেখ করলাম, দেখালাম যে সহজেই যোগাযোগ করা যায়। টাইবার নদীটা কই? এখানে এই ইতালির অভ্যন্তরীণ একটা নদী, হ্যাঁ, এটা অভ্যন্তরীণ নদী আর মানে আন্তর্জাতিক অভ্যন্তরীণ, মানে ছোট নদী। হ্যাঁ, আমাদের নদীগুলোর মধ্যে আমাদের বাংলাদেশের নদী সংখ্যা কত জানো? 230টি। হ্যাঁ, আমাদের বাংলাদেশের নদীর সংখ্যা 230টি। তুলতুলা এখন নিয়ে যাও, যে তুলতুলা ভর্তি করতে দিবা, তোমাদের একটা কাজে লাগবে। এর মধ্যে আন্তর্জাতিক নদী 54টি, না 58টি, 57টি আন্তর্জাতিক নদী। এর মধ্যে 3টা নদী আসছে মায়ানমার থেকে, বাকি নদী ইন্ডিয়া থেকে। বুঝতে পারছি? তাহলে এখানে তথ্য কী পেলাম আমরা? আমাদের বাংলাদেশের নদীর সংখ্যা 230টি, আন্তর্জাতিক নদী 57টি, 3টি মায়ানমার থেকে, বাকিগুলো ইন্ডিয়া থেকে। হ্যাঁ, কথা বুঝতে পারছি? বঙ্গোপসাগরে কি কোনো পরিমাণ বা অসংখ্য বলা যায়? না, এটাকে আমরা এটা বলবো না। বাংলার উপকূলবর্তী যে অঞ্চল, এটাকে আমরা বঙ্গোপসাগর বলবো। হ্যাঁ, বাংলার সাথে সাথে আমরা এই অঞ্চলগুলোকে আমরা বঙ্গোপসাগর বলে থাকি। এবং তারপরে তো যে অংশটা পুরাটাই তো প্রশান্ত মহাসাগর, না, এটা ভারত মহাসাগর। কথা বুঝতে পারছি? ভারত মহাসাগর, ঠিক আছে? আমরা ওই যে সৌদি আরব, সেই পুরা যে অঞ্চলগুলো যেটা আমরা দেখবো, এই পুরাটা অঞ্চলটাই কি ভারত মহাসাগর, ঠিক আছে? আন্তর্জাতিক নদী
অভ্যন্তরীণ নদী বলতে আমরা এই দেশের মধ্যে থেকে এই নদীর উৎপত্তি হয়ে দেশের মধ্যেই হয়তো অন্য কোনো নদীর সাথে মিশে গেছে, হ্যাঁ, অথবা নদীর একটা থেকে শাখা হয়ে আর একটাতে মিশে গেছে। এই নদীগুলো অভ্যন্তরীণ। হ্যাঁ, বুঝতে পারছি। আর যে নদীটা দেশের বাইরে থেকে প্রবেশ করেছে আসছে সেই নদীটাই আন্তর্জাতিক, বুঝতে পারছি। এবং এক একটা নদী এক এক জায়গায় এক একটা নাম। যেমন মনে করো এই যে আমাদের পদ্মা নদী, এই পদ্মা নদীটাই ইন্ডিয়াতে আমাদের কোথায় চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশের পশ্চিম সীমান্ত প্রান্ত চাঁপাইনবাবগঞ্জ, সেই চাঁপাইনবাবগঞ্জের অভ্যন্তর দিয়ে প্রবেশ করেছে। তো প্রবেশ করার পরে এইটার নদীর নাম হয়ে গেছে পদ্মা। আর তার আগে ইন্ডিয়ার মধ্যে যখন এই নদীটা ছিল তার নাম হচ্ছে গঙ্গা, বুঝতে পারছি। ওইখানে গঙ্গা, আমার এখানে এসে পদ্মা। এই পদ্মাটা আসলো, আসার পরে এদিকে দেখো যমুনা, যমুনা এসে পদ্মার সাথে মিশে গেছে, হয়ে আর যমুনা নাই, যমুনা শেষ হয়ে গেল কি পদ্মা। এই পদ্মাটা আবার কোথায় চাঁদপুরে যায় মেঘনার সাথে মিশে করেছে, হওয়ার পরে পদ্মা আর নাই, শেষ পদ্মা। এবার মেঘনা, মেঘনা সাগরে নামছে, বুঝতে পারছেন। এই হলো নদীর খেলা। আচ্ছা, নদ নদীর সৃষ্টি কীভাবে হয়েছে এটা তোমরা সামাজিক বিজ্ঞানের অর্থাৎ ভূগোল অংশে নিচের ক্লাসগুলোতে করে আসছে, এখন আমি ওই আলোচনা করব। আচ্ছা, এইভাবে তো বলেছে যে নদী এক দেশের মধ্যে সীমাবদ্ধ নয় তাকে আন্তর্জাতিক নদী বলে, অর্থাৎ অন্য দেশ থেকে যে সংযুক্ত হবে। হ্যাঁ, সংযুক্ত। এই আর আমরা এই পর্যন্ত বুঝতে পারছি কিনা? জি। আচ্ছা, এই ইটালির রোমটাকে বলা হলো তিনটা মহাদেশের মিলনস্থল হতে পারে, অর্থাৎ তিনটা মহাদেশ থেকেই যোগাযোগ করা যায় সহজে। এই কারণে এটার গুরুত্ব অত্যাধিক। তিনটা মহাদেশ, তিনটা বলতে আমরা দেখা যায় ইউরোপ। জি, ইউরোপ। হ্যাঁ, ইউরোপের আগে একটা মহাদেশ, মানে অর্থাৎ পূর্ব এবং দক্ষিণ পাশে যেটা, সেটা হলো অর্থাৎ এই কর্নারে, দক্ষিণ পূর্ব কর্নারে এশিয়া মহাদেশ, এবং দক্ষিণে আফ্রিকা মহাদেশ, ঠিক আছে। অবশ্য ভূমধ্যসাগর পায়, ঠিক আছে। আচ্ছা, রোমীয় সমাজ ও সংস্কৃতির প্রভাব ভূমধ্যসাগরীয়, হ্যাঁ, অজল সহ, অজল মানে কি যেখানে জল নাই এই অঞ্চল সহ, উত্তরে ব্রিটেন, আমরা আগে দেখাইছিলাম, উত্তরে ব্রিটেন, জার্মানি, পূর্বে মেসোপটেমিয়া মানে কি ইরান, ঠিক আছে, এবং দক্ষিণে মিশর ও লিবিয়া পর্যন্ত অবস্থিত ছিল। আগে যখন রোমানরা শাসন করেছে সেই সময় ওদের এই তাদের রাজ্যের পরিধি ছিল। এখন আমরা জানব রোমান ইতিহাস। দেখো, ঐতিহাসিকগণ রোমান সভ্যতার ইতিহাসকে কয়েকটি পর্বে বিভক্ত করেছে। একদিনে, আগেই বলা হয়েছে রোমান একদিনে তৈরি হয় নাই। হ্যাঁ, এখানে কয়েকটি সভ্যতায় বিভক্ত করা হয়েছে। প্রথমত রাজতন্ত্র যুগ। এই রাজতন্ত্র যুগ কখন ছিল? 753 থেকে 510 খ্রিস্টপূর্ব। এটা রাজতন্ত্র ছিল, মানে রাজা ছিলেন, রাজার পরে তার ছেলে হয়তো রাজা হয়েছে, অথবা ওই রাজা যাকে মনোনয়ন দিয়েছেন তিনি রাজা হয়েছেন। এরপরে দেখো প্রজাতন্ত্রের যুগ। প্রজাতন্ত্র মানে কি? প্রজা যারা আছে তারা তাদেরকে নির্বাচিত করে প্রশাসক বানিয়েছে। হ্যাঁ, এই যুগটা কখন? 510 থেকে 60 খ্রিস্টপূর্ব। 560 না, শুধু 60 আগে। এরপরে দেখো প্রথম কনসুলের যুগ, এটাকে 60 থেকে 31 খ্রিস্টপূর্ব। তার মানে কি এটা মাত্র 30 বছর এই যুগটা ছিল। রাজতন্ত্র যুগ কোনটা? রাজতন্ত্র যুগ এটা আমরা দেখেছি প্রথম যুগ, যেটা 753 সালে যখন রোমান সভ্যতার সৃষ্টি হলো, তখন থেকে এটা 510 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টা রাজারা শাসন করেছে। আমরা আরও আসবো কার কোথায় কখন কীভাবে। এরপরে দেখো নাম্বার আসছে অক্টাভিয়ান, হ্যাঁ, অগাস্টান যুগ। এটা 31 থেকে 14 খ্রিস্টাব্দ। এটা খ্রিস্টপূর্ব। কি বলবা? আচ্ছা, এরপরে আমরা আলোচনায় কি আসছিলাম? নাম্বার দেখো অগাস্টান পরবর্তী রোমান সভ্যতা, যেটা 14 থেকে 400
75 খ্রিস্টাব্দ, এটা খ্রিস্টাব্দ অর্থাৎ ইসলামের জন্মের পরের অংশ চলে আসছে। এই পর্যন্ত রোমানদের শাসন ছিল বা রোমান সভ্যতা এই পর্যন্ত মানে বিস্তৃতিকাল আমরা বলতে পারি বা পরিধি বা ব্যাপ্তিকাল। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আমরা প্রথমেই আনবো অগাস্টান যুগ। দেখো অগাস্টান যুগ, জুলিয়ান সিজার মানে সহ আরো তিনি একা না, যেটাকে সিজার রোমান সম্রাজ্যের উপাধি ছিল। সিজার মানে কি, এখন যেমন আমাদের প্রধানমন্ত্রী মানে বর্তমান কে প্রধান উপদেষ্টা, মন্ত্রী না, হ্যাঁ, তাছাড়া কি প্রধানমন্ত্রী হাতে সমস্ত ক্ষমতা, তাই তো, প্রেসিডেন্ট কিছু না। কিন্তু তার আগে প্রেসিডেন্ট এরশাদ যখন ছিলেন তখন প্রেসিডেন্টের হাতে সমস্ত ক্ষমতা ছিল। ঠিক আছে? এক একটা দেশে এখনও কোনো দেশের রাজা আছে, কোনো দেশ যেমন নেপালে, ভুটানে, এগুলোর রাজা। হ্যাঁ, তারপরে আমরা কি দেখি সৌদি আরবে এখন বাদশা, এখনও বাদশা। হ্যাঁ, তো এই এক একটা দেশে এক এক রকমের, কোনোটাই প্রেসিডেন্ট, কোনোটাই বাদশা, কোনোটাই সম্রাট, কোনোটাই রাজা। হ্যাঁ, তো রোমানদের যিনি কী ছিলেন, প্রধান শাসক ছিলেন, হ্যাঁ, তার উপাধি কী ছিল? সিজার। বুঝতে পারছি, তার উপাধি কী ছিল? সিজার। তাহলে এই যে জুলিয়াস সিজার, জুলিয়াস সিজার মানে কি, নাম হলো জুলিয়াস আর সিজার ছিল তার পদবী। ঠিক আছে? সহ দেখো অনেক বিখ্যাত শাসক রোমীয় সাম্রাজ্যের শাসক ছিল, কিন্তু সম্রাট অক্টাভিয়ান অগাস্টাস খ্রিস্টপূর্ব তিনি 31 থেকে 14, 31 থেকে 14, তার কারণ 15 বছর। খ্রিস্টপূর্ব আর খ্রিস্টাব্দের মধ্যে পার্থক্য। খ্রিস্টপূর্ব ঈসা আলাইহিস সালামের যেমন আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠিত কখন হয়েছে? 1980। তাহলে 1980-র 10 বছর আগে যদি আমরা বলি, তাহলে প্রতিষ্ঠার 10 বছর আগে, মানে 70 সালের ঘটনা, বা 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল কখন? হ্যাঁ, মাদ্রাসা প্রতিষ্ঠার 9 বছর পূর্বে, প্রতিষ্ঠা পূর্ব 9 বছর, তার মানে কি 71 সাল, এটা বুঝছি। আর খ্রিস্টাব্দ বলতে আমরা বুঝি এই যে প্রতিষ্ঠার পর, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের তিরোধানের পর থেকে যে সময়টা, এটার নাম হলো, এটা খ্রিস্টাব্দ। এটাকে ইংরেজিতে কী বলা হয়? বিসি, বিফোর খ্রিস্ট। হ্যাঁ, মানে কি, বিফোর মানে পূর্বে, খ্রিস্ট হয়তো এই যে খ্রিস্ট মানে খ্রিস্টের পূর্ব, কথা বুঝতে পারছি। যুগ থেকে আর কি ঈসা আলাইহিস সালাম থেকে গণনা শুরু, ঈসা আলাইহিস সালাম থেকে গণনা শুরু এই সাল। এটা কি ক্লিয়ার আমাদের? এবারে আমরা দেখি যে আমরা কার কথা বলেছিলাম, অক্টাভিয়ান অগাস্টাস। তার শাসনামলে দেখো রোমীয় সভ্যতার স্বর্ণযুগের সূচনা হয়। রোমানদের মধ্যে যারা শাসন করেছে, বিশেষ করে অগাস্টানের যে শাসনকাল ছিল, সময়কাল ছিল, এটাকে স্বর্ণযুগ বলা হয়, মানে কি সবচাইতে উন্নতি। তিনি একজন বিচক্ষণ রাজনীতিক ও দূরদৃষ্টি সম্পন্ন শাসক ছিলেন। একদিকে রাজনীতিবিদ, আর একদিকে শাসক। তার সময়ে রোমীয় ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলা, বিজ্ঞান চর্চা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। অর্থাৎ কী কারণে তার যুগটা স্বর্ণযুগ হলো? এই যে কয়েকটার কথা আমরা বললাম, একটা ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলা, বিজ্ঞান চর্চা, এইগুলো একটা পর্যায়ে, শুধু পর্যায়ে না, চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বুঝতে পারছি? আচ্ছা, এই জন্য ইতিহাসে তার সময়কালকে অগাস্টান যুগ বলা হয়। ঠিক আছে? আমরা রোমীয় বিজ্ঞান অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে রোমানদের অবদান, অর্থাৎ কীভাবে তারা রোমান অবদান রাখছে, এই বিষয়ে আলোচনা করি। দেখো, রোমীয় জ্ঞান বিজ্ঞানে রোমানদের অবদান, রোমানরা কীভাবে অবদান রেখেছে তাদের মানে এই জ্ঞান বিজ্ঞানের বিস্তার। তার প্রথমে আসি রোমান সাহিত্য। রোমান সাহিত্য সংস্কৃতিতে গ্রিক সভ্যতার প্রভাব পরিলক্ষিত হয়। উচ্চ শিক্ষিত রোমানরা ল্যাটিন ভাষায় শিক্ষা গ্রহণ করত। সে যুগে রোমান সাহিত্য চর্চা ছিল, দেখো, মোলিয়ে পুটাস এবং
টেরেন্স ছিলেন বিখ্যাত সাহিত্যিক ও নাট্যকার। এখন যদি প্রশ্ন হয় রোমান সভ্যতার সাহিত্যিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা ছিলেন, তাহলে আমরা এই তিনটা সাহিত্যিকের নাম বলতে পারি। সব কিছু মনে রাখতে হবে না, হ্যাঁ, বিশেষ করে এই ক্ষেত্রগুলোকে মনে রাখতে হবে। রোমীয় সাহিত্যে নাটকের ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। গীতিকাব্যকার, এখানে গীতিকাব্য বুঝো, গীতিকাব্য কাব্য কবিতা গীতি হচ্ছে কাব্য হলো কবিতা, আর গীতিটা গান, গীত, গীত থেকে গান, মানে গীত থেকে গীতি। তোমাদের আমরা আয়ামে জাহিলার যুগের যখন সাংস্কৃতিক অবস্থা করব, সেখানে কাসিদা বলে একটা শব্দ, হ্যাঁ, সেখানকার ব্যাখ্যা আমরা পাবো। তো গীতিকাব্যকার, হ্যাঁ, কাটুলাস ছিলেন খুবই জনপ্রিয়। কাটুলাস একজনের নাম, একটা ব্যক্তি, তিনি গীতিকাব্যকার ছিলেন, গীতিকাব্য রচনা করতেন। এছাড়া শিশিরো ও ভার্জিল সাহিত্য চর্চায় খ্যাতি অর্জন করেন। অগাস্টান পরবর্তী যুগে বিখ্যাত কবি জুভিনাল ছিলেন। নাম নাকি উপাধি সিসিরো এবং ভার্জিল? এগুলোর নাম, এগুলোর নাম। একজন ব্যঙ্গধর্মী কবি, ব্যঙ্গধর্মী মানে ব্যঙ্গায় কবিতা রচনা করে না, ব্যঙ্গাত্মক কবিতা, সে কথা এখানে বলা হয়েছে। সে যুগে সাহিত্য চর্চা স্বাধীনতা ছিল। ক্যাটুলাস রোমান শাসক পম্পি এবং জুলিয়াস সিজারের বিরুদ্ধেও বিদ্রাপ্ত কবিতা ও গীতিকাব্য রচনা করে। যেহেতু আমাদের সময় এখানে শেষ এখন ভোটটা, তো আমরা নেক্সট ক্লাসে